Assalamu alaikum, dear students and learners. Welcome to Chemistry Unfold. তো আমরা আজকে কি পড়তে যাচ্ছি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তো আমার প্ল্যান হলো এই চ্যাপ্টারটা আমি ধারাবাহিকভাবে শেষ করব। ইভেন যে টপিকসগুলো পড়বো ওই টপিক্স রিলেটেড আমরা সিকিউটা আগে দেখব। তো এখান থেকে অলরেডি আমাদের এমসিকিউ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই আমরা এই যে সিরিজ আকারে যে ভিডিওগুলো দেবো দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় আমরা একটু কমেন্ট করে জানাবো। তারপর যদি অন্য কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমরা জানাবো। তাহলে আমরা নেক্সট চাহিদা অনুসারে সেই ক্লাসগুলো দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো আমি একটা বইয়ের আলোকে বই থেকে দেখাই দিই, কারণ অনেকে আমাদের বলে স্যার আমরা একটু মেন বই থেকে পড়লে ভালো হয়। তো মেন বইয়ের প্যাটার্ন অনুসারে আমি একটু দেখাবো। তো আমাদের টপিক্সের নাম হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এই চ্যাপ্টারে আমি একটু বলি, এই চ্যাপ্টারে আমাদের 3টা কোশ্চেন আসে, শর্ট সিলেবাসে আর লং সিলেবাসে 2টা হতে পারে। তো যে টপিকসগুলো পড়লে আমাদের কোশ্চেন কমন পড়বে সেটার আমি একটা প্যাটার্ন সাজিয়েছি। তো নাম্বার 1 হলো পর্যাবৃত্ততা। আচ্ছা, আমি একটু বলি পর্যাবৃত্ততা বা পিরিয়ডিসিটি বলতে আমরা কি বুঝি। এটা হলো আমরা যদি মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজাই তাহলে দেখা যায় প্রতি 2, 8, 18। আমি একটু বই থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যেমন এটার কথা যদি আমি বলি, একটা পর্যায়ে সারণী আছে, যদি এটা একটু জুম করা আছে তাও বুঝতে সুবিধা হবে আশা করি। এই যেমন দেখো হিলিয়ামের কথা বলি, যদি ওর শেষে হলো 2 কাঠামো, ওর হয়েছে 8, ওরও 8, ওর 18, ওর 18, নিচেরটা হলো 32। তার মানে আমরা অনেকগুলো কাহিনী জানি যে মূল পর্যায় সূত্র আছে, আমাদের মোসলে সূত্র আছে, আধুনিক পর্যায় সূত্র, ওইগুলো নিয়ে আমি একদিন আলোচনা করব। বাট ফ্যাক্ট হলো আমাদের যতটুকু লাগবে ততটুকু আজকে আমি আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। যে আমি যদি মৌলসমূহকে যদি পর্যায় সারণীতে সাজাই, ধরো আমি যদি গ্রুপ 2 এর কথা বলি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাহলে দেখা গেল কি এই যে প্রথম পর্যায়টা ছিল হাইড্রোজেন, হিলিয়াম, মানে শেষে কত 2 কাঠামো, 2 কাঠামো শেষ হয়েছে, আবার লিথিয়াম থেকে শুরু হয়েছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আবার কত কাঠামো আসছে 8 কাঠামো আসছে। আবার কোথায় চলে গেছে, সোডিয়ামে চলে গেছে, সোডিয়াম টু আর্গন আসছে, আবার 8 কাঠামো আসছে। তার মানে বোঝা গেল কি মৌলসমূহকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজাই তাহলে প্রতি 2, 8, 8, 18, 18, 32 এরকমের একটা ডিস্টেন্সের পর তাদের ধর্মগুলো আবার পর্যায়ক্রমে আবর্তিত হয়। বিষয়টা কীরকম স্যার একটু যদি আমি ক্লিয়ার করি। ধরো ফ্লোরিনের কথা যদি বলি, ফ্লোরিনের যে ধর্ম, ক্লোরিনের ধর্ম প্রায় সেম, আবার ব্রোমিনের ধর্ম প্রায় সেম। তো এই যে ধর্মগুলা মূলত কিন্তু আমাদের যত সামনের দিকে অগ্রসর হইতেছে আমরা তত চেঞ্জ হইতেছে, কিন্তু একটা সার্টেন টাইমে আবার ধর্মগুলো কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটে। যেমন সোডিয়ামের কথা যদি বলি, আমরা সোডিয়াম কিন্তু চলতেছে, যখন আর্গন চলে গেল তখন আর্গনের পরে আবার কিন্তু আসছে পটাশিয়াম। তার মানে কি দেখো তো, এই 8 কাঠামোর পরে কিন্তু সোডিয়ামের ধর্ম যা, পটাশিয়ামের ধর্মটাও কিন্তু প্রায় সেম। তার মানে বোঝা গেল মৌলসমূহকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজাই তাহলে প্রতি 2, 8, 8, 18, 18, 32 এত কাঠামোর পরে তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাকে বলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো তোমাদের যেই কাজটা করতে হবে, এখান থেকে আমি একটু বইও দাগাই দিতেছি যাতে সুবিধা হয়। এই যে এখান থেকে একটু আমরা পড়ে নিব যে পর্যাবৃত্ত ধর্ম কি, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে এবং নির্দিষ্ট সংখ্যা ব্যবধানের পরে পর্যায়ক্রমিকভাবে অনুরূপ হয়। এক কথায় গ্রুপ বরাবর সেম ধর্মটা চলে আসে, ফলে তাদের ধর্মেরও পুনরাবৃত্তি ঘটে। এইটাকে বলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এখন পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি? নাম্বার 1 গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। এই যে এইগুলাই আমরা অনেকে জানি। তারপর আমি হালকা একটু ডিসক্রাইব করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা এক এক করে শুরু করি। এখান থেকে আমরা একটা টপিকস আগে জানার ট্রাই করব, যে একটা হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, কার্যকর নিউক্লিয়ার চার্জ এই জিনিসটা আমরা একটু জানার ট্রাই করব। একটু শর্টলি আমি বলবো, এই জিনিসটা যদি আমরা জানি বাকি ব্যাখ্যাগুলো ইজিলি দিতে পারবো আশা করি। কার্যকর নিউক্লিয়ার চার্জ কি এইটা বোঝার জন্য আমি যদি একটু বলি, ধরো একটা মৌল, সে যদি
আমি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। ফর এক্সাম্পল, এটা হলো আমার নিউক্লিয়াস, তাই না? তো আমি ধরো একটা মোলের কথা বলতেছি, সেকেন্ড পর্যায়ের বা থার্ড পর্যায়ের কথা বলতেছি। আমি যত বাম দিক থেকে ডান দিকে যাব, মানে পর্যায় বরাবর অগ্রসর হব, আমার কিন্তু শক্তি স্তর বাড়তেছে না, তাই না? শক্তি স্তর কিন্তু বাড়ে না, এটা কিন্তু আমরা সবাই জানি। যেমন তুমি পর্যায় সারণীটা বের করে দেখবা, সোডিয়ামের শক্তি স্তর যেই কয়টা, ম্যাগনেশিয়ামের শক্তি স্তর সেই কয়টা, অ্যালুমিনিয়ামেরও সেই কয়টা। তার মানে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে শক্তি স্তর বাড়ে না, কিন্তু শক্তি স্তরে একটা করে ইলেকট্রন সংখ্যা বাড়ে। আমরা ধরলাম এই শক্তি স্তরে একটা ইলেকট্রন বাড়ছে। আচ্ছা, যদি একটা ইলেকট্রন শক্তি স্তরে বাড়ে, তাহলে কেন্দ্রে কি একটা প্রোটন বাড়বে না বলো? কেন্দ্রে কিন্তু একটা প্রোটন বাড়ছে। শক্তি স্তরে আবার যদি আমি সামনের দিকে যাই, শক্তি স্তরে একটা ইলেকট্রন বাড়ছে, কেন্দ্রে আবার একটা কী বাড়লো স্যার? প্রোটন বাড়লো। তার মানে বোঝা গেল কি বিষয়টা, যে যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব, যোজ্যতা স্তরে যেমন একটা করে ইলেকট্রন বাড়বে, কিন্তু তেমনি একটা করে প্রোটন সংখ্যা বাড়বে। তো ওভারঅল কি দাঁড়ায়? এই ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, প্রোটন সংখ্যা তত বাড়বে। তাহলে এই প্রোটন কর্তৃক ইলেকট্রনের যে আকর্ষণটা, এটাও তো বাড়বে, তাই না? প্রোটন কর্তৃক ইলেকট্রনের যে আকর্ষণটা, এটাও কিন্তু বাড়বে, এটাও কিন্তু বাড়তেছে। এই যে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের যে ভালোবাসা, যে আকর্ষণটা, এটাকে বলে কার্যকর নিউক্লিয়ার চার্জ। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতে কী বুঝো, কী বলবো আমরা? যে মৌলের যোজ্যতা স্তরের বা কোনো মৌলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ, এইটাকে বলে কি কার্যকর নিউক্লিয়ার আধান। এবার এই নিউক্লিয়াস যদি এই ইলেকট্রনকে বেশি করে টানে, তাহলে কি হয় একটু বলো তো? আকর্ষণটা অনেক বেশি হইতেছে। তো আকর্ষণ বেশি হওয়া মানে কি? এখান থেকে একটা ইলেকট্রনকে যদি আমি সরাইতে চাই, ইলেকট্রনটা যদি সরাতে চাই, তাহলে এই ইলেকট্রন সরানোটা কিন্তু টাফ হবে। ইলেকট্রন সরানো টাফ, তাই না? ইলেকট্রন সরানো টাফ। কারণ কি? কারণ এই নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি। তাহলে এই ইলেকট্রনটা তো সরানো এতটা ইজি হবে না, টাফ হবে। তাহলে ইলেকট্রন সরানো যদি টাফ হয়, তার মানে বোঝা গেছে এই ইলেকট্রনটা সরাতে বেশি শক্তি লাগবে। এইটা আমরা নেক্সটে আলোচনা করব। আমি বুঝাইলাম যে কার্যকর নিউক্লিয়ার চার্জ কি, নিউক্লিয়াস কর্তৃক যোজ্যতা স্তরে ইলেকট্রনের যে আকর্ষণ, এটাকে বলে কার্যকর নিউক্লিয়ার চার্জ। নাম্বার 2, এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখব, আচ্ছাদন প্রভাব। লেটস সি, আচ্ছাদন প্রভাব, এটাকে বলে শিল্ডিং ইফেক্ট। SHIELDING, শিল্ডিং ইফেক্ট। এই জিনিসটা কি আমি শর্টলি বলবো, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। ধরো এটা তো বলছি আমি, আর কার্যকর নিউক্লিয়ার চার্জটা এটা অ্যাপ্লাই হয় বেসিকলি পর্যায় বরাবর বেশি হয়। তো আচ্ছাদন প্রভাবের বিষয়টা কীরকম একটু লক্ষ্য করো। ধরো একই পর্যায়ের কথা বলতেছি, এখন যত আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি, শক্তি স্তর কিন্তু একটা করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? শক্তি স্তর একটা করে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি যদি বলি সোডিয়াম, ওর নিচে আছে কি স্যার পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, হ্যাঁ, এইখানে শেষে শক্তি স্তর 3টা, এইখানে 4টা, এইখানে 5টা, তাহলে উপর থেকে নিচে নামলে শক্তি স্তর কিন্তু বাড়ে। তো যদি বাড়ে, এবার একটু লক্ষ্য করো। আর আমরা জানি কি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে ভালোবাসা, সেটি তো কার্যকর নিউক্লিয়ার চার্জ। তাহলে এই যে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনটা আছে, একটা হোক দুইটা হোক ডাজেন্ট ম্যাটার, যোজ্যতা স্তরে তো ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই নিউক্লিয়াস এই ইলেকট্রনের প্রতি যে ভালোবাসা দেখাবে, এটা হয়েছে কি কার্যকর নিউক্লিয়ার চার্জ। কিন্তু সেই ভালোবাসাটা বেশি দেখাইতে পারে না। কেন পারে না? এই যে ভিতরের শক্তি স্তরগুলো, এই ভিতরের শক্তি স্তর তো অবশ্যই ইলেকট্রন দ্বারা ফিল আপ, তাই না? তো এই ভিতরে শক্তি স্তর কিন্তু ইলেকট্রন দ্বারা ফিল আপ আছে, কিন্তু এটা ফিল আপ না করে তো সামনে যেতে পারে না। তাহলে এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের একটা কার্যকর নিউক্লিয়ার চার্জ আছে, তেমনি এই শক্তি স্তর একটা কার্যকর নিউক্লিয়ার চার্জ আছে। এই দুইটা শক্তি স্তর অতিক্রম করে কিন্তু আসা লাগে থার্ড শক্তি স্তরটায়। তার মানে কি বোঝা গেল? যে যেগুলায় যে সকল মৌলের শক্তি স্তর অনেক বেশি, তাদের ক্ষেত্রে ওই যে শেষ স্তরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণে তাদের মধ্যবর্তী যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক বাধা পায়, ফলে ওর কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা কমে যায়। কিন্তু কেন কমে যায়? ধরো ওর কাছে কার্যকর ওর নিউক্লিয়াস থেকে ও এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, কিন্তু ভেতরের শক্তি স্তরের ইলেকট্রন থাকার কারণে আকর্ষণটা সে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি ভালোভাবে দেখাইতে পারে না। মানে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে টান, এটা ভালো হয় না। তাহলে কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা কিন্তু কমে গেল। তাহলে এই যে প্রতি শক্তি স্তর কর্তৃক যে একটা বাধা, মানে মাঝখানে যে শক্তি স্তর আছে, শক্তি স্তর যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কর্তৃক যেই বাধা, এটাকে বলে আচ্ছাদন প্রভাব। তাহলে আমরা আচ্ছাদন প্রভাবটা কীভাবে বলতে পারি? যে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যোজ্যতা স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণে মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক বাধাকে বলে আচ্ছাদন প্রভাব।
তাহলে এবার একটু চিন্তা করো, এই আচ্ছাদন প্রভাব যদি বাড়ে তাহলে কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা কমে যাচ্ছে, কারণ শেষ স্তর ইলেকট্রন প্রতি আকর্ষণটা কিন্তু কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে আচ্ছাদন প্রভাব বাড়লে কার্যকর নিউক্লিয়ার চার্জের মান কমে। এখন স্যার আমি যদি একই পর্যায়ের কথা বলি, ভাই একই পর্যায়ে কি শক্তি স্তর বাড়তেছে না তো, তাহলে এখানে কি আচ্ছাদন প্রভাব খাটবে না। তাহলে আচ্ছাদন প্রভাব খাটে কার জন্য? যার একাধিক শেল আছে, আমি বলতে পারি মাল্টি শেল, মানে বহু শক্তি স্তর যাদের আছে তাদের ক্ষেত্রে আচ্ছাদন প্রভাবটা খাটবে। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। যারা বুঝবো না একটু ক্লাসগুলো রিপিট দেখবো, কারণ আমরা বেশি আলোচনা করলে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, এই দুইটা বুঝতে পারলে বাকিগুলো আমাদের বোঝা সহজ হবে। এবার আসো নাম্বার 1, আয়নীকরণ শক্তি। আচ্ছা, তো আমরা যদি বলি, আচ্ছা আয়নীকরণ শক্তির কথাটা যদি বলি, আয়নীকরণ শক্তি কি আমি খাঁটি বাংলায় যদি বলি, আগে আচ্ছা আমি একটু বই থেকে একটু দেখাই, তারপর আমি একটু নিজের মতো করে পড়াই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আয়নীকরণ শক্তি কি বলছে, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলে সেই মোলের আয়নীকরণ শক্তি। এটাকে আমরা ইআই দ্বারা প্রকাশ করতে পারি বা যা দ্বারা প্রকাশ করো। বিষয়টা কীরকমের, আগে তোমার একটা মৌল থাকবে, সেই মৌলটাকে কিন্তু গ্যাসীয় অবস্থা নিতে হবে। তো এইখান থেকে যখন তুমি পজিটিভ আয়ন বানাবা তখন সেটা হয়ে যাবে আয়নীকরণ শক্তি। তোমরা এইখান থেকে একটু মুখস্থ করে নিবা, পরীক্ষা যদি আসে আমরা একটু সোডিয়ামের মানটাও দিয়ে দিব, 496 এক্সাম্পল সহ দিব। এখন আমি একটু খাতায় বুঝাই বিষয়টা কীরকম হলো। দেখো, তো আয়নীকরণ শক্তি মূলত কি, এটা অবশ্যই কিন্তু গ্যাসীয় অবস্থায় নিতে হবে। মাইন্ডেড, কোন অবস্থায় নিতে হবে স্যার? গ্যাসীয় অবস্থায়। কেন গ্যাসীয় অবস্থায় নিব? এখন কেউ বলছে স্যার আমি সলিড নিব। হ্যাঁ, সলিড যদি নেই, একটু চিন্তা করো, যখন মেটাল সলিড অবস্থায় থাকে তখন কি হয়, তখন তাদের বন্ডিংটা কিন্তু খুব স্টেবল হয়, বন্ডটা খুব ভালো থাকে। যখন কঠিন অবস্থায় থাকে, কাছাকাছি থাকে, তো ওইখান থেকে ইলেকট্রন সরানো ইজি না, টাফ। তো এই জন্য এটা যদি আমি গ্যাসীয় অবস্থায় করি তাহলে পরমাণুগুলো বিচ্ছিন্ন রূপে থাকে, তাই বিচ্ছিন্ন রূপে যদি থাকে তার ইলেকট্রনটা সরানো ইজি হয়, দ্যাটস ওয়াই এটা আমরা গ্যাসীয় অবস্থায় করি। তার আশা করি প্রথমটা বুঝতে পারছি কেন গ্যাসীয় অবস্থায় করি। তো এখন বিষয়টা হলো, ধরো সোডিয়ামের কথা যদি আমি বলি, গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে আমি একটা ইলেকট্রন সরাতে চাই, তো সরালে কি হবে স্যার? সোডিয়াম প্লাস হবে, তাই না? সোডিয়াম প্লাস হবে। তাহলে একটু চিন্তা করো, এই মৌলের যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন তুমি সরাইছো, তাহলে তোমার কি কাজ দিতে হয়েছে? যেহেতু কাজ আমার দিতে হয়েছে, তাহলে আমি বলতে পারি এখানে কিন্তু এনার্জি শোষণ ঘটছে, অ্যাবজর্ব হয়েছে, তাই না? এনার্জি শোষণ ঘটছে, কারণ এখানে আমি মৌলের শেষ স্তর থেকে ইলেকট্রনটাকে সরাইছি, এখানে আমার কাজ দেওয়া লাগছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে এনার্জি শোষণ হয়েছে, এটা একটা তাপহারী বিক্রিয়া। তাহলে আয়নীকরণ শক্তি একটা কী বিক্রিয়া স্যার? তাপহারী, বা এটাকে আমরা বলতে পারি এন্ডোথার্মিক বিক্রিয়া, এন্ডোথার্মিক রিয়াকশন বলতে পারি, বা তাপহারী বিক্রিয়া বলতে পারি। এখন বিষয়টা হলো যে মূল কথা, মানে বেসিক কথাটা কি, তুমি পজিটিভ আয়ন বানাইতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে সেটাকে বলে আয়নীকরণ শক্তি। তাহলে আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এবার বিষয়টা হলো, আমি যদি এইখান থেকে দেখো তো স্যার, আমি কয় মোল ইলেকট্রন সরাইছি? 1 মোল সরাইছি, তাই না? 1 মোল ইলেকট্রন মাইনাস করছি, তো এটাকে আমি বলতে পারি প্রথম আয়নীকরণ শক্তি। এটাকে আমি আয়ন দ্বারা প্রকাশ করলাম, প্রথম আয়নীকরণ শক্তি। আমি যদি আরও সরাই, তাহলে সোডিয়াম প্লাস থেকে আরও একটা ইলেকট্রন সরাতে চাই, তাহলে এখানে কী হবে? সোডিয়াম 2 প্লাস হবে, তাহলে এটাকে আমি বলবো কি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আরও একটা সরলে সেটাকে আমরা কি বলবো? তৃতীয় আয়নীকরণ শক্তি। তাহলে এবার একটু চিন্তা করো, কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান যত আয়ন তৈরি করবা সেখান থেকে ইলেকট্রন সরানো তত টাফ হয়, তাহলে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। মানে প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা বেশি। ফর এক্সাম্পল কীরকম একটু চিন্তা করো, সোডিয়াম ও তো প্রথম ছিল নিরপেক্ষ পরমাণু, তাহলে এখান থেকে প্রথম যে ইলেকট্রনটা সরাইছি এটা ততটা সমস্যা হয় নাই, সরাইছি আমি, ইলেকট্রন চলে গেছে। যখন সেকেন্ড আয়নীকরণ শক্তির কথা বলছি আমরা, তখন চিন্তা করো ওর প্রোটন আছে 11টা, বাট ইলেকট্রন আছে 10টা। তা আমরা জানি 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতে পারে, সেই ক্ষেত্রে ইলেকট্রন আছে 10টা, তার চাইতে প্রোটন আছে একটা বেশি, তাহলে এখানে টানটা কিন্তু আর একটু বেশি হবে। তা টান যেহেতু বেশি, ওই স্তর থেকে ইলেকট্রন সরানো ততটা ইজি না, একটু টাফ হয়, দ্যাটস ওয়াই সেকেন্ড আয়নীকরণ শক্তির মান বেশি হয়। তো এরকম থার্ড আয়নীকরণ শক্তি যদি চিন্তা করি আমরা, দেখব ইলেকট্রন আরও একটা চলে গেছে, প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই আছে, তখন কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা আরও বেশি হয়। কেমন? তাহলে এটা নোট করে রাখবা যে আয়নীকরণ শক্তির মান
প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এরকম যদি সামনে যায় আয়নীকরণ শক্তির মানটা বাড়ে। কেন বাড়ে? কারণ কার্যকর নিউক্লিয় চার্জের মানটা কিন্তু বাড়ে। এবার আমরা একটু ধর্মটা দেখি। আমারে বলছে ধরো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাব, তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে না কমে? এই মানটা কিন্তু বাড়ে। কিভাবে বাড়ে স্যার? একটু চিন্তা করো। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেছি, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন বাড়ছে, কেন্দ্রে প্রোটন বাড়ছে, টান বেশি হয়েছে, ফলে ওইখান থেকে ইলেকট্রন সরানো কি টাফ। ইলেকট্রন সরানো টাফ মানে শক্তি বেশি লাগে। তাহলে আয়ন তৈরি করতে শক্তি বেশি মানে কি আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমি বলতে পারি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু বাড়ে। ওকে, আচ্ছা, এবার তোমারও ধরো বলছে এরকম যদি কোশ্চেন দেয়, ধরো কোশ্চেন দিল ব্রোন আর পরের কার্বন, কার আয়নীকরণ শক্তি বেশি? যেহেতু ডানে আছে কার্বন, তার আয়নীকরণ শক্তি বেশি হবে। এবার গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো, তাহলে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু কমবে। কিভাবে কমবে স্যার? একটু লক্ষ্য করি। এই যে যখন উপর থেকে নিচে নামছি আমরা, শক্তি স্তর বাড়ছে, শক্তি স্তর বাড়ায় মাঝখানে কি শিল্ড বাড়ছে, শিল্ডিং ইফেক্ট বাড়ছে, আচ্ছাদন প্রভাব বাড়ছে, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন কর্তৃক নিউক্লিয়াসের আকর্ষণটা কমে গেল, মানে কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা কমে গেছে। তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো কিন্তু ইজি। এইখান থেকে ইলেকট্রন সরানো ইজি। আশা করি বুঝতে পারছি বিষয়টা। তাহলে এইটা থেকে আয়ন বানানো সহজ। তাহলে আমি যদি বলি সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম, তাহলে সোডিয়াম থেকে ইলেকট্রন সরানোর চাইতে পটাশিয়াম থেকে ইলেকট্রন সরানো সহজ, পটাশিয়াম থেকে রুবিডিয়ামে সরানো আরও সহজ। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, এখানে সমস্যা থাকার কথা না। কিন্তু পরীক্ষায় আমাদের এই যে আয়নীকরণ শক্তির উপর কিছু নিয়ামকের ব্যাপার আসে। আমরা যদি বই খুলি একটু লক্ষ্য করব, তো আমি এইখান থেকে অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবো। একটু লক্ষ্য করো স্যার, এই যে তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু চিন্তা করি আমরা। এই যে লিথিয়াম, হ্যাঁ, লিথিয়াম হচ্ছে প্রথম গ্রুপের মূল, তাই না? তো লিথিয়ামের পরে বেরিলিয়াম দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় পর্যায়ে। তাহলে ওর আয়নীকরণ শক্তি কিন্তু বাড়ছে, বাড়ারই কথা, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু বাড়বে। তারপরে কিন্তু আবার কমছে, তাহলে একটা ব্যতিক্রম চলে আসছে। তারপরে নাইট্রোজেন পর্যন্ত বাড়ছে, ঠিক আছে, নাইট্রোজেন থেকে অক্সিজেন কমছে, আবার একটা ব্যতিক্রম চলে আসছে। অক্সিজেন থেকে ফ্লোরিন নিয়নের সবচেয়ে বেশি হয়েছে, তাই না? তার মানে আবার কিন্তু একটা বাড়ছে। তাহলে এখান থেকে আমরা কি কি ডাটা পাই? হ্যাঁ, কি কি ডাটা পাই একটু আমরা লক্ষ্য করব বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এটি কিন্তু আমাদের পরীক্ষায় আসে, সিকিউতে আসে, একটু মনে রাখবা। আমি একটু লেখচিত্র দিয়ে দেখাই। ধরো এইটা ছিল তোমার লিথিয়াম, তো তারপরে বেরিলিয়াম, তারপরে ব্রোন একটু কমছে, কার্বনে বাড়ছে, নাইট্রোজেনে বাড়ছে, অক্সিজেনে কমছে, ফ্লোরিনে বাড়ছে, নিয়নে আরও বাড়ছে। আচ্ছা, তো প্রথম মৌলটা ছিল লিথিয়াম, তারপরে কি স্যার? লিথিয়াম পরে বেরিলিয়াম, তো এটা হবে ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো বলছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমতা ব্যাখ্যা করো। একটু লক্ষ্য করো তো, আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আইপি এর মান কি হয় স্যার? আই এর মান বাড়ে। বাম দিক থেকে ডান দিকে গেলে আয়ের মান বাড়ে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, ঋণের সমস্যা নাই, এইটাও ঠিক আছে, সমস্যা নাই, এইটাও ঠিক আছে, সমস্যা নেই। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্টে। হোয়াটস দ্য রিজন? হ্যাঁ, রিজনটা হলো ইলেকট্রন বিন্যাস। রিজনটা কি আমি বলে দিলাম, রিজনটা কি স্যার? ইলেকট্রন বিন্যাস। তুমি ইলেকট্রন বিন্যাস যদি করো, আমরা এখানে জানি হুন্ডের নীতি বলে একটা কথা আছে, তাই না? তো নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি দেখবা 1s2 2s2 2p3, এবং নাইট্রোজেনের পরে অক্সিজেন, ওটা যদি করো 1s2 2s2 2p 3+1, মানে 4। আমি এভাবে লিখলাম 3+1। এবার আমাকে বলো কার আয়নীকরণ শক্তি বেশি হবে? আমরা জানি হুন্ডের নীতি অনুসারে যে P3 বা P6 এবং D5 বা D10 যদি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো টাফ হয়, কারণ তার স্টেবিলিটি বাড়ে। তাহলে এবার বলো P3 থেকে যদি আমি একটা ইলেকট্রন সরাই, তাহলে P3 থেকে একটা ইলেকট্রন সরাইলে কি হবে স্যার? P2 হবে। এখন এই P2 করা কি ইজি না কিন্তু, কারণ P3 খুব স্টেবল অবস্থায় আছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করা মোটামুটি টাফ, তাহলে ওর আইপির মানটা কিন্তু বেশি। কিন্তু অক্সিজেনের P4 এর কথা যদি বলি, তাহলে এখান থেকে একটা সরাবা, একটা সরাইলে তোমার হবে কি? P3 হবে। এইটা করা মোটামুটি ইজি। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করা ইজি, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করা ইজি না। তাহলে আমি কি বলতে পারি স্যার? যে নাইট্রোজেনের জন্য, এই যে নাইট্রোজেনের জন্য আমি যদি নাইট্রোজেন প্লাস বানাইতে চাই, তাহলে ওর আয়নের মানটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ হুন্ডের নীতি অনুসারে P3টা স্টেবল, এইটা ভাঙাটা টাফ। টাফ মানে আয়নীকরণ শক্তি বেশি। বাট আমি যদি অক্সিজেনের কথা বলি, একটু চিন্তা করো, অক্সিজেনের কথা যদি বলি তাহলে কি হয়? অক্সিজেনের কিন্তু এই যে ওর প্রথম ইলেকট্রনটা যদি সরাই, তাহলে এইখানে কাঠামোটা কিন্তু P3 থাকে, আর এইখানে কাঠামো ছিল কত? P4।
তাহলে P4 থেকে P3 করছো, তাহলে তো আরও ভালো হয়েছে, কারণ P4 চাইতে P3 বেশি স্টেবল। তাহলে এখান থেকে ইলেকট্রন সরানো ইজি, ইলেকট্রন সরানো ইজি মানে এখানে আই এর মান কিন্তু কম, তাই না? আমি আরেকবার রিভিউ দিই জাস্ট 10 সেকেন্ডের মধ্যে। নাইট্রোজেনের শেষে আছে 3টা থেকে 2টা বানানো টাফ। কেন টাফ? কারণ এটির স্টেবিলিটি বেশি অ্যাকর্ডিং টু হুন থিওরি। তাহলে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি, কিন্তু অক্সিজেনের শেষে আছে 4টা, এখান থেকে একটা সরানো ইজি, কারণ একটা সরাইলে সে কার কাঠামো অর্জন করে? হুন্ডের কাঠামো অর্জন করে। তাহলে নাইট্রোজেনের প্রথম আয়ের মান বেশি, অক্সিজেনের প্রথম আয়ের মান কম, যদিও অক্সিজেনটা বেশি হওয়া উচিত ছিল নিয়ম অনুসারে। তাহলে আশা করি বুঝতে পারছি নাইট্রোজেনের কেন বেশি, অক্সিজেনের কেন কম। এখন আমরা যেহেতু জানি গ্রুপ ভিত্তিক ধর্মগুলো সেম থাকে, এখন নাইট্রোজেনের নিচে আছে কে বলো? ফসফরাস। অক্সিজেনের নিচে কে আছে? সালফার। এখন যদি বলে ফসফরাসের তাহলে বেশি কেন, সালফারের কম কেন? আশা করি পারবো। ফসফরাসের শেষে দেখবা তুমি আছে, ফসফরাসের কথা যদি বলি, ফসফরাসের শেষে দেখবা 3p3 আর সালফারের শেষে আছে 3p4। তা সেম কাহিনী, P4 থেকে একটা সরাইলে কি হবে? P3 হবে, এটা বানানো ইজি, কিন্তু P3 থেকে একটা সরাইলে কি হবে? P2 হবে, এটা বানানো টাফ। এটা বানানো টাফ আর এটা বানানো ইজি। তাহলে আমরা বলতে পারি আইপি এর মানটার প্রথমটার বেশি, পরেরটার কম। এই গেল একটা জিনিস। আর একটা আছে এখানে স্যার, একটু লক্ষ্য করো, বেরিলিয়াম আর ব্রোন। বেরিলিয়াম আর ব্রোন আছে, তারপর আছে এইখানে আমাদের কই গেল, বেরিলিয়ামের নিচে আছে কি? ম্যাগনেসিয়াম। আবার ব্রোনের নিচে আছে কি? অ্যালুমিনিয়াম। আচ্ছা, আমি এইটা একটু ক্লিয়ার করি, এই যে বেরিলিয়াম আর ব্রোনেরটা, তার আগে আমি এই বই থেকে তোমাদের একটা অ্যান্সার দেখাই, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ এখানে সুন্দর করে অ্যান্সারটা দেওয়া আছে, একটু লক্ষ্য করি আমরা। এখানে বলছে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি কেন? তোমরা এইটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বিভিন্ন বই থেকে পড়বা, বাট এটা জানার জন্য পড়বা, বইটা খুব ভালো লিখছে, তাহলে আশা করি বুঝতে পারবা। ওকে, এটা আমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন। আচ্ছা, এখন নাইট্রোজেনের জায়গায় যদি আমার ফসফরাস দেয় আর অক্সিজেনের জায়গায় সালফার দেয়, সেমই হবে, জাস্ট ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হবে, একটু ব্যাখ্যাটা চেঞ্জ, মানে ব্যাখ্যা সেম আছে। ওকে, আচ্ছা, পরে বলছে বোরনের প্রথম আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম কেন? ওই যে যেটা বলছি, দুইটা জায়গায় ব্যতিক্রম, একটা হচ্ছে 2 আর 3 নাম্বার 13 নাম্বার গ্রুপ, আর হলো 15 আর 16 নাম্বার গ্রুপ। তো এইটার কথা যদি আমরা একটু বলি, আচ্ছা তোমরা এইটাও একটি স্ক্রিনশট দিয়ে রাখো, বেরিলিয়াম আর বোরনেরটাও একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটা আলোচনা করব। ওকে, ডান। আচ্ছা, এবার আমি একটু বলি, দেখো বেরিলিয়াম আর বোরনের কথা যদি আমরা বলি, বেরিলিয়াম স্যার ওর শেষে আছে কত? 1s2, 2s2, বাট বোরনের কথা যদি বলি 1s2, 2s2, 2p1। একটু চিন্তা করো, এখানে দুইটা কথা আসবে, একটু মনে রাখবো আমরা। এটা কত নম্বর গ্রুপের ব্যাখ্যা দিতেছি আমি? গ্রুপ 2 ও 13, গ্রুপ 2 ও 13 এই গ্রুপের জন্য আমি ব্যাখ্যাটা দিতেছি। এই গ্রুপের জন্য কিন্তু সেম ব্যাখ্যা। এই গ্রুপে কে আছে? 2 আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আছে, নিচে দেখবা কারা কারা আছে, তবে এই দুইটা বেশি আসে। আর 13তে আছে কি স্যার? ব্রোন আছে আর অ্যালুমিনিয়াম। যদিও এইগুলোর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এইগুলোর একটু কম হয়। কেন কম হয় দেখো এবার। আমরা জানি এস আর পি এর মধ্যে এসটা নিউক্লিয়াসের কাছে থাকে, একটা রিজন। কি বললাম? আমার কথাগুলো একটু লিখে রাখবা, কেমন? আগে শুনবা। এস অরবিটালটা বা এস উপশক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছে থাকে পি এর তুলনায়, তাই না? কারণ এস আগে পি পরে। তো এস যেহেতু নিউক্লিয়াসের কাছে আছে, তাহলে এসের সাথে, এসের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কার্যকর নিউক্লিয়ার আধানের মানটা বেশি হয় পি এর তুলনায়, তাই না? কারণ এস যেহেতু কাছে নিউক্লিয়াসের, তাহলে এসের সাথে কার্যকর নিউক্লিয়ার আধানটা পি এর তুলনায় বেশি হবে। তো বেশি যদি হয়, তাহলে ওইখান থেকে ইলেকট্রন সরানো টাফ। তাহলে প্রথম লাইনে আমি কি পাইলাম? এস নিউক্লিয়াসের কাছে থাকে, এস নিউক্লিয়াসের কাছে, কার তুলনায়? পি এর তুলনায়। ওকে, তাহলে এস যেহেতু নিউক্লিয়াসের কাছে পি এর তুলনায়, তাহলে এস এর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কার্যকর নিউক্লিয়ার আধানের মানটা বেশি হবে, নাম্বার 1। নাম্বার টু হলো এই যে এসে কয়টি ইলেকট্রন আছে বলো? 2টি ইলেকট্রন আছে, তাই না? 2টি ইলেকট্রন আছে, মানে ফুল সেল, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তো এই প্লাস হাফ মাইনাস হাফ থাকার কারণে মানে এখানে একটা তড়িৎচুম্বক আকর্ষণ বল কাজ করে, ফলে এটার স্টেবিলিটি বাড়ে। তাহলে কি বুঝলাম? আমার S2 এর মধ্যে প্লাস হাফ মাইনাস হাফ দুটো উল্টা স্পিন থাকার কারণে এখানে তড়িৎচুম্বক আকর্ষণের বলের মানটা অনেক বেশি থাকে, ফলে এইখান থেকে এই ইলেকট্রনটা সরানো মোটামুটি ইজি না, টাফ, কিন্তু পি
পি এর তুলনায়, কারণ পিতে একটা স্পিন আছে। তাহলে এখান থেকে যদি ইলেকট্রনটা সরাই, একে তো এস এর তুলনায় সে দূরে আছে, সরানো সহজ। আবার ওর যেহেতু একটা আছে আর ওর এখানে দুইটা, তো দুইটা মিলার কারণে স্টেবিলিটি বাড়ে। তাহলে এখান থেকে যদি একটা সরাই তাহলে স্টেবিলিটি ভাঙা লাগে, তাহলে স্টেবিলিটি ভাঙা লাগলে এখান থেকে শক্তি বেশি লাগবে। তাহলে এই ইলেকট্রনটা সরানো কিন্তু টাফ। কিন্তু এখানে যদি একটা স্পিন আছে, এটা সরানো ইজি। কথা বুঝতে পারছি? তাহলে আমি প্রথম ব্যাখ্যা দিছি, এস উপস্থিত নিউক্লিয়াসের কাছে পি এর তুলনায় দ্যাটস ওয়াই আয়নীকরণ শক্তি বেশি। নাম্বার 2 কি বলছি? স্পিন। এস এর কি স্পিন থাকে? ডাবল স্পিন থাকে, ডাবল অপোজিট স্পিন থাকে। কেমন? ডাবল অপোজিট স্পিন থাকে, ফলে এখান থেকে এটা মোটামুটি স্টেবল থাকে, ভাঙাটা কঠিন। কিন্তু পিআই এরকম থাকে না। কথা বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি বেরিলিয়ামের প্রথম আইপি এর মান বেশি বোরনের তুলনায়। ওকে, আচ্ছা, বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা ওইটা পড়তে পারবো। এবার আমার মনে হয় না এখানে আয়নীকরণ শক্তি, আর একটা জিনিস ওটা আমরা ব্যাখ্যা করি। আয়নীকরণ শক্তিতে এবার আয়নীকরণ শক্তি কার বেশি কার কম, এটা আমরা দেখবো না? আচ্ছা, গ্রুপ 1-এর কথা যদি আমরা বলি, গ্রুপ 1-এর কথা একটু চিন্তা করো স্যার। গ্রুপ 1-এ কে আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, আরও আছে, আমি বাকিগুলো লিখলাম না। আর আমি যদি গ্রুপ 18-এর কথা বলি, গ্রুপ 18-তে এখানে কে আছে? হিলিয়ামের পরে নিয়ন আছে, আর এখানে আছে কে? আর্গন আছে। পজিশনটা একটু বের করে দেখবা। আচ্ছা, সোডিয়ামের আগে কে বলো? নিয়ন। সোডিয়ামের আগে কিন্তু নিয়ন, কিন্তু সোডিয়ামের পরে কে? আর্গন। তাহলে এবার আমি যদি বলি সোডিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে পিছনে আছে কত? 10। 10 আর 11। একটু এইভাবে চিন্তা করো, দেখো তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এইভাবে লেখা যায় কিনা। নিয়ন, তারপরে দিলাম 3s1, লেখা যায় কিন্তু 10 আর 11। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন সরাইলে সে ইজিলি নিয়নের কাঠামো অর্জন করতে পারে। কিন্তু সে যদি আর্গনের কাঠামো অর্জন করতে চায় তাহলে তার 18 বানানো লাগবে। তাহলে এখানে আছে 10, তার মানে 10-এর পর আছে 1, তাহলে আর্গন বানাইতে হলে আরও 7টা লাগবে। আরও 7টা যদি লাগে তাহলে 7টা তার গ্রহণ করতে হয়, অথবা একটা ত্যাগ করা ইজি, এই জন্য সে ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। তাহলে আমরা বলতে পারি গ্রুপ 1-এর মৌল যারা, তাদের কিন্তু আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। কারণ তার পজিটিভ আয়ন বানাইতে চাও, সে তো পজিটিভ হইতেই চায়, একটা ত্যাগ করলে সে তো নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করতে পারে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো? আমরা বলতে পারি যে গ্রুপ 1-এর আয়নীকরণ শক্তি আইপি সবচেয়ে কম। ওকে, কিন্তু গ্রুপ 18-র কথা যদি আমরা বলি, গ্রুপ 18 একটু চিন্তা করো, গ্রুপ 18-র কথা যদি বলি, গ্রুপ 18-র ক্ষেত্রে আইপি এর মান সবচেয়ে বেশি। কেন বেশি স্যার? কারণ গ্রুপ 18-র তো অলরেডি অষ্টপূর্ণ আছে, সে নিজেই তো আইডল, সে কার মতো আর হবে? তাহলে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চায় না, এই জন্য গ্রুপ 18-র আইপি এর মান সবচাইতে বেশি। মনে থাকবে? এখন আমি যদি বলি গ্রুপ 18-র মধ্যে আবার কার আইপি এর মান বেশি, তুমি যে চিন্তা করো, একটু আগে কিন্তু বলছিলাম যে উপর থেকে নিচে নামলে কি হয়? কার্যকর নিউক্লিয়ার চার্জের মান কমে। তাহলে নিচের মৌলগুলোর ইলেকট্রন সরানো কিন্তু ইজি, উপরের মৌলগুলোর ইলেকট্রন সরানো কিন্তু টাফ। এই যে আমরা বলছি না, উপর থেকে নিচে নামলে আইপি কমে। তাহলে আমি যদি বলি 18 গ্রুপের মধ্যে সবচেয়ে হিলিয়ামের আইপি বেশি, তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীতে হিলিয়ামের আইপি সর্বোচ্চ। মনে থাকে যেন, পর্যায় সারণীতে হিলিয়ামের আইপি সর্বোচ্চ। এইটা যদি আমরা বুঝতে পারি, আশা করি আমাদের প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এবার আমরা একটু টেস্ট পেপার থেকে দেখি, দেখো আইপিগুলো কীরকম আসছে পরীক্ষায়। এই যেমন দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 23-এ, যে উদ্দীপকের ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? ই কে স্যার 3, এন এর মান 3 বসো, তাহলে 3s2 3p কত 1, 3s2 3p1 শেষে এই মৌলটার নাম কি? আমরা যদি ভুল না করি এই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ শেষে আছে কত 3, 3s2 3p1, এই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কারণ পিছনের স্তরগুলো তুমি ফিল আপ করো, 1s2 2s2 2p6, দেখবে অ্যালুমিনিয়াম। আর এইটার কথা যদি বলি 3 আর 1 কত 4, তাহলে এখানে কত আসলো? আমার আসলো 4s2। আচ্ছা, 4s2, এখানে ওরা তো একটু ভুল লিখছে মনে হয় অ্যান্সারে। আচ্ছা, যদি 4s2 হয় তাহলে 4-এ কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই মৌলটা হওয়ার কথা কিন্তু পটাশিয়াম। না, একটু ভুল হয়েছে আমাদের। পটাশিয়ামের পরে কে আছে? ক্যালসিয়াম হওয়ার কথা, কিন্তু এখানে তো ম্যাগনেসিয়াম লাগছে, এটা তো হবে না।
কেমন? যাই হোক, এখানে একটু মিসিং আছে, এখানে 1 হবে না হয়তো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমাদের তো ERD দিছে, আমি নিচেরটা খুঁজতেছি। ERD, এর কথা যদি বলি তাহলে 3s2 3p1, আর ডি এর কথা যদি বলি 3s2। একটু আগে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিয়েছিলাম স্যার। দেখো, ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আইপি বেশি? এই যে ম্যাগনেশিয়ামের শেষে আছে S2, অ্যালুমিনিয়ামের শেষে আছে 3s2 p1। তাহলে p1টা সরানো ইজি, S2 সরানো কঠিন, এই জন্য ওর আইপি এর মানটা বেশি, ওর আইপির মানটা কম। বাকিগুলো ব্যাখ্যা দিয়ে দেবা। ওকে, এটা 3 নাম্বার আসছে, কিন্তু দেখো তো ছোটো একটা কোশ্চেন, আমি বেশি দেখাবো না। আইপি এর আর একটা কোশ্চেন দেখাবো শুধু। প্রচুর আসছে আইপি, দেখো প্রচুর। এই যেমন দেখো, এখানে একটা কোশ্চেন দিছে, এই যে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, এই যে এফ অপেক্ষা ই এর আইপি কই গেল? এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? কি বলছে এখানে? উল্টাপাল্টা কথা। ই আর এফ না, এটা না, এটা একটু উল্টা বলছে। হ্যাঁ, এটা পারবো। যে সালফার আর ফসফরাস, এটা কিন্তু আমরা পড়ছি, তাই না? ফসফরাসের আইপি বেশি হবে, সালফারের কম হবে। এটা হইতে পারে। ডি আর ই এর কথা, নট ই আর এফ, ডি আর ই হবে। ডি হয়েছে কি দেখো, বলছে পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীর 3য় পর্যায়ের জন্য। তাহলে 3য় পর্যায়ে যদি 3 নম্বর শক্তি স্তরে কারা কারা আছে আমরা কিন্তু জানি। 3 নম্বর কারা থাকে? সোডিয়াম, ম্যাগনেশিয়াম, মানে এরকমের টাইপের মৌল থাকে, তাই না? তো যদি আমরা বলি, দেখবো একটু প্রশ্নটা পড়লে বুঝতে পারবো, এখানে ফসফরাস আর সালফার। তো ফসফরাস আর সালফারের মধ্যে কার আইপি বেশি এটা আমরা কিন্তু জানি, ফসফরাসের বেশি, সালফারের কম। আচ্ছা, লেটস সি। এই যে আবার এই দেখো, এই সেম কোশ্চেন আসছে আবার কিন্তু, যে এক্স ও ওয়াই, এই যে এইখানে 3য় পর্যায়ের মৌল, এগুলো তো আমরা আশা করি বের করতে পারি, মৌলগুলো কী কী। তাহলে 15, 16, এটা হচ্ছে 3য় পর্যায়ের মৌল। 3য় পর্যায়ে কি এখানে বলো তো? 15তে নাইট্রোজেন নিচে আছে ফসফরাস, এটা হবে সালফার। তাহলে ফসফরাস আর সালফারের মধ্যে কার আইপি বেশি এটা আমরা পারবো করতে, একটু আগে পড়ছি আমরা। ফসফরাসের বেশি, সালফারের কম। তারপর এই যে দেখো, এখানে বলছে উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যাবৃত্তিক ধর্ম প্রদর্শন করে না, মানে বাড়ার কথা ছিল কিন্তু কমছে, তাই না? প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে এইখানে একটা ব্যতিক্রম চলে আসছে, এইখানে একটা ব্যতিক্রম চলে আসছে। তো আমরা কি বুঝলাম? এটা কিন্তু গ্রুপ 2। এই দেখছো, গ্রুপ কিন্তু এই যে এটা 2, লিথিয়ামের পরে কি আসে? বেরিলিয়াম আসে। তাহলে বেরিলিয়াম, আর এটা হচ্ছে কি? বোরন। তাহলে গ্রুপ 2 আর 13-র মধ্যে একটা ব্যতিক্রমতা চলে আসে, এগুলো লিখে রাখবা। আর 15 আর 16-র মধ্যে একটা ব্যতিক্রমতা চলে আসে। কেন চলে আসছে এটা কিন্তু আমরা পড়ছি, একটু টেস্ট পেপারটা দেখলে বুঝতে পারবা। এই তো, তাহলে আমরা আইপি থেকে দেখো আরেকটা লাস্ট ওয়ান, এটা পর আমরা দেখাবো না আইপি কত আসছে বোর্ডে। দেখো এই যে এইখানে একটা ব্যতিক্রম আছে, বাড়ার কথা ছিল কিন্তু কমছে, তার মানে বোঝা গেল গ্রুপ 2 আর গ্রুপ কারা? হ্যাঁ, গ্রুপ 2 আর গ্রুপ 13। আর যদি এখানে বলে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে কে কে আছে। হ্যাঁ, একটু পড়লে বুঝতে পারবো, বেরিলিয়াম আর বোরন, আর এটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। এই তো আশা করি আমরা আয়নীকরণ শক্তি পারবো, এখান থেকে সমস্যা থাকার কথা না। এই যে এই একটা কোশ্চেন আছে, দেখো কত আসছে এগুলো। এই যে আইপিটা অনেক গুরুত্বপূর্ণ, দেখছো? এই যে এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে ব্রোন, তারপর এটা হচ্ছে কি নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। আশা করি আমরা আইপি পারবো, আমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের লেকচারটা বড় হয়ে যাচ্ছে, আমরা এখন আরেকটু আলোচনা করি। আচ্ছা, তো আমি এখানে এটা একটু ধরি, তোমরা এই কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? বইটা একটু ভালো লিখছে। এই যে আয়নীকরণ শক্তি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, দেখবে এখান থেকে কোনো ডাটা অ্যাড করা যায় কিনা, কেমন? আচ্ছা, যদি পড়তে পারো নোট করে তোমরা, এটা আমরা আগেই লিখছিলাম। তারপর এখানে একটা কোশ্চেন দিছে, দেখো সোডিয়াম প্লাস গঠিত হলো, সোডিয়াম 2 প্লাস গঠিত হয় না কেন? ডান। আচ্ছা, তারপর এটা দেখো, পটাশিয়াম অপেক্ষা সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কেন? ওকে, তা বলছে কোনো মৌলের দ্বিতীয় আয়নীকরণ পোটেনশিয়ালের মান প্রথমটা অপেক্ষা বেশি কেন? এই যে আমরা কিন্তু একটু আগে বলছিলাম, দ্বিতীয়টা প্রথমটার তুলনায় কেন বেশি হয়, একটু পড়লে বুঝতে পারবো আশা করি। এই যে তারপরে বলছে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি ওই যে অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি কেন? ওই যে লাইক বোরন আর বেরিলিয়ামের মতো। আচ্ছা, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু পড়ব ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কি একটু যদি আমি বলি, এটা বেশি আমরা লেন্দি করব না, অলরেডি 34 মিনিট হয়ে গেছে আমাদের।
আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই পর্যন্তই রাখি আজকে, আয়নীকরণ শক্তি পর্যন্ত। তো আমি হালকা একটু রিভিউ দিই জাস্ট, কারণ অল্প অল্প পড়ালে আমাদের টপিকসগুলো ভালো হবে। তো আয়নীকরণ শক্তি কী বুঝলাম, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের আমরা ইলেকট্রন সরিয়ে পজিটিভ আয়ন বানাবো। এক কথায় পজিটিভ আয়ন বানাতে যে শক্তি তাকে বলে আয়নীকরণ শক্তি। আর আমরা যদি বলি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু বাড়ে। এই যে বাড়ছে না, কেন বাড়ছে? কারণ কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা কিন্তু বাড়ছে, ইলেকট্রন সরানো টাফ। বাট উপর থেকে নিচে নামলে ইলেকট্রন সরানো ইজি, আয়নীকরণ শক্তির মান কিন্তু কম। এবং গ্রুপ 1-এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সবচাইতে কম। এই মানটা আস্তে আস্তে সামনে গেলে বাড়ে এবং 18-তে সর্বোচ্চ হয়। ওকে, এখন গ্রুপ 18-এর মধ্যে আবার উপরের মৌলটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তাহলে পর্যায় সারণীর সবচেয়ে হিলিয়ামের আইপির মান কিন্তু সর্বোচ্চ হবে, যেহেতু গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কমে। ওকে, তারপর এখানে আমরা 2টা জায়গায় ব্যতিক্রম পাবো, এটা কিন্তু রিভিউ, এটা একটু লক্ষ্য করবা যে গ্রুপ 2 আর গ্রুপ 13-তে একটা ব্যতিক্রম আসে। 2-এ কমার কথা ছিল, 13-তে বাড়ার কথা ছিল, কিন্তু এখানে 2-এ বাড়ে, 13-তে কমে। কারণ এস উপস্থিতটা নিউক্লিয়াসের কাছে থাকে পি এর তুলনায়, এই জন্য এস থেকে ইলেকট্রন সরানো টাফ, পি থেকে সরানো ইজি। আবার এসে 2টা অপোজিট স্পিন থাকার কারণে ওইটা ভাঙা টাফ, পিতে এই সমস্যা নাই, এই জন্য পি থেকে সরানো ইজি। সেমলি গ্রুপ 13 আর 15-তে আসে, 15 আর 16-তে আসে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ওইটা হচ্ছে হুন্ডের নীতি অনুসারে। আর একটা কথা মাথায় রাখবা যে এসে কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য হয় না, প্রযোজ্য হয় পিডিএফ এর জন্য। তো আমি এসে কিন্তু হুন্ডের নীতি অনুসারে কথাটা বলবো না, কেমন বলবো, মানে এস অরবিটালের জন্য, এস উপশক্তি স্তরের জন্য হুন্ডের নীতি বলবো না। আমরা বলবো যদি কখনো বলে বেরিলিয়াম আর ব্রোনের কথা বা তোমার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের কথা, তুমি বলবা 2টি ইলেকট্রোবিন্যাস থেকে দেখা যায় বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামে এস অরবিটাল ইলেকট্রন থাকে, আর ব্রোন আর অ্যালুমিনিয়ামে থাকে পি অরবিটালে। এস অরবিটাল এস উপস্তর নিউক্লিয়াসের কাছে থাকে পি উপস্তরের তুলনায়, ফলে এস এর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কার্যকর আদানের মানটা বেশি থাকে, ফলে ইলেকট্রনটা সরানোর কষ্টসাধ্য, তাই আইপি এর মানটা বেশি। একই সাথে 2টি অপোজিট স্পিন ইলেকট্রন থাকায় এদের মধ্যে তড়িৎচুম্বকীয় বলের মানটা খুব বেশি থাকে, ফলে একটি ইলেকট্রন সরাইতে হলে এই বলটা অতিক্রম করা লাগে, যেটা কষ্টসাধ্য। দ্যাটস ওয়াই ব্রোনের তুলনায় বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, তেমনি অ্যালুমিনিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।